আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই যারা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলকে আসলে আপনাদের কাজ সম্পর্কে অল্প কিছু বলার জন্য এখন নিয়ে আসা। আপনাদের কাজ আমরা মূলত আশা শিক্ষা কর্মসূচিতে সকলে কর্মী। আপনাদের এই যে কর্মসূচির আমরা লিফলেট দেখতে পাচ্ছি, এই লিফলেটটা আপনারা পেয়েছেন। এই লিফলেট অনুযায়ী আমরা যদি দেখি, আমাদের লক্ষ্য হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। এটা একটু জানবেন। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের 4টা উদ্দেশ্য। একটা হচ্ছে প্রাক প্রাথমিকে গমনোপযোগী শিক্ষার্থীদেরকে আমরা প্রস্তুত করছি প্রাথমিকের জন্য। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়া হ্রাস করা। নিম্ন মধ্যবিত্ত পরিবারের বলা যায় বিদ্যালয়ে পাঠ আয়ত্ত করতে সহায়তা করা, রিভিশন করতে। আর গুণগত শিক্ষার সুযোগ সবার জন্য উন্মুক্ত করা। আমরা মূলত অন টাইপ অফ টিউশন গৃহশিক্ষক রাখতে পারে না, তাদের জন্য হোমওয়ার্কটা করে দেই। এই কর্মসূচিগুলো একটা কেন্দ্র ভিত্তিক পরিচালিত করতে হয়। আপনারা একটা কেন্দ্রতে 30 জন কমপক্ষে রাখেন এবং আপনারা সেই কেন্দ্রের 30 জন শিক্ষার্থীর জন্য যে শিক্ষিকা থাকে তাদের বস হিসেবে কাজ করেন। আপনাদের অধীনে 15টা সেবিকা থাকে। আপনার প্রশাসনিক দিক দেখেন, ব্রাঞ্চ ম্যানেজার বা বিএম এবং RM রিজিওনাল ম্যানেজার। আপনার নিয়োগ নবায়ন সব কিছু ডিএম স্যারের স্বাক্ষরে হবে। আর আপনার একাডেমিক এই যে কার্যক্রম, অর্থাৎ শিক্ষা কার্যক্রমের গুণগত মান এবং তার সব কিছু দেখেন হচ্ছে শিক্ষা অফিসার। আপনাদের শিক্ষা অফিসার হিসেবে বর্তমানে আছে। এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে, যিনি শিক্ষা অফিসার থাকবেন তিনি আপনার গুণগত মান যাচাইয়ের জন্য কী দেখবেন। আপনার কাছে শিক্ষা সেবিকাদের জন্য যে সমস্ত ফাইল আছে, অর্থাৎ আপনার শিক্ষা সেবিকার 15টা ফাইল, সেই শিক্ষা সেবিকার 15টা সেবিকার ফাইলে কী আছে, তার আবেদনপত্র আছে কিনা, আবেদনপত্রে কর্তৃপক্ষের স্বাক্ষর আছে কিনা। কর্তৃপক্ষ বলতে কে? কর্তৃপক্ষ বলতে দিয়ে লিখলে কর্তৃপক্ষ হচ্ছে রিজিওনাল ম্যানেজার। যেমন নিয়োগ যদি নতুন দিতে হয়, তাহলে নতুন নিয়োগ দিতে হলে শিক্ষা সেবিকার প্রথমে আমরা আবেদনপত্র নিব। হচ্ছে শিক্ষা সুপারভাইজার, এরকম একটা শিক্ষা সুপারভাইজার নতুনভাবে নিয়োগ আবেদন করবে। আর সেবিকা যদি হয় তাহলে সেবিকা এভাবে নিয়োগ আবেদন করবে। এই ফর্মের সাথে কি আছে? সত্যতলা 2 কপি পাসপোর্ট আকার এবং ছবি, আবেদনপত্র, উল্লেখিত শিক্ষা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ। দেখবেন আমরা শিক্ষা অফিসাররা গিয়ে ছবি দেখব, ছবিতে সিল আছে কিনা। আবেদনপত্রে উল্লেখিত SSC HSCর সনদ যে আছে, ওনার সনদগুলো ঠিকঠাক আছে কিনা। তারপর জাতীয় পরিচয়পত্র পূরণ করা আছে কিনা, আমরা এইগুলো দেখব। সাথে সাথে যে শিক্ষা সনদগুলো আছে, সেই শিক্ষা সনদগুলো অনলাইনে মিলিয়ে দেখব। অনলাইনে খুঁজে বের করবেন আপনারাও, যাতে শিক্ষা অফিসার কাজটা একটু কমে। দিয়ে ব্রাঞ্চ ম্যানেজার সিল দিবেন, আপনাদেরটাও ব্রাঞ্চ ম্যানেজার সিল দিবে। এরপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র দেখব, নাগরিকত্ব সনদ আছে, এগুলো ঠিকভাবে পূরণ করবেন। প্রশিক্ষণের তথ্য আপনারা দেন না। সেবিকা কোথায় প্রশিক্ষণ নিয়েছে লিখবেন, অভিজ্ঞতা। শিক্ষা সেবিকা কোথাও যদি কাজ করে থাকে এর আগে, কত তারিখ থেকে কত তারিখ, বা কয় বছরের অভিজ্ঞতা আছে কোথায়। যেমন ব্র্যাকে 5 বছরের অভিজ্ঞতা আছে 2013 থেকে 14, এটা লিখতে হবে। 2013 থেকে 5 বছর 18 সাল পর্যন্ত প্রোগ্রামের অভিজ্ঞতা আছে। আমি কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছি, আমি এর আগে বলা যায় যে জনশুমারিতে অংশগ্রহণ করেছি 2021 সালে। এইরকম তথ্যগুলো আপনারা দিবেন, সকল ঠিকানা দিবেন। অবশ্যই জন্ম তারিখ উল্লেখ না করলেও আপনার বয়স কত বছর হচ্ছে। 30 বছরের উপরে যদি সেবিকা থাকে তাহলে তাদের অনুমোদন শিক্ষা অফিসারের কাছ থেকে নিতে হবে। এই আবেদনপত্রের পর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন। এদের হচ্ছে শিক্ষা সেবিকার অ্যাপয়েন্টমেন্ট লেটার। এখানে লিখবেন জেলা, তারপরে থানা, কার্যালয়, গ্রাম, পাঠদান কেন্দ্র, অমুক কেন্দ্র, শিউলি, পলাশ, বকুল ইত্যাদি ফুলের নাম দিতে পারেন। আর এর সাইন অঙ্গীকার নামা ঠিকঠাকভাবে পূরণ করবেন। আচ্ছা, 15টা ফাইল দেখবো। আপনার ব্যক্তিগত ফাইলেও সেম এরকম থাকবে। আপনার ব্যক্তিগত ফাইলে আপনার নিয়োগপত্র থাকবে। এই যে আপনার আবেদনপত্রের ভিত্তিতে আপনার নিয়োগপত্রে স্বাক্ষরকারী হবে ডিএম স্যার, আপনার অঙ্গীকার নামা হবে। এরপরে আপনি অর্থাৎ আপনার ব্যক্তিগত ফাইল দেখব। আপনার ব্যক্তিগত ফাইলে সেভ আপনার আবেদনপত্র থাকবে, আপনার নিয়োগপত্র থাকবে, আপনার আবেদনপত্রের সাথে থাকবে আপনার সকল শিক্ষা সনদের ফটোকপি, আপনার একটা NID অথবা অনলাইন জন্ম নিবন্ধন, আর সাথে থাকবে হচ্ছে আপনার নাগরিকত্ব সনদ। উল্লেখ্য, আপনার সকল সনদপত্রের এগুলোতে সিন করা আছে কিনা বা শিক্ষা অফিসার দেখে চেক করেছেন কিনা, অনলাইনে ব্রাঞ্চ ম্যানেজারে চেক করে তারপরে সই মারা আছে কিনা, সিল মারা আছে কিনা, এটা চেক করা হবে। এরপরে আপনার যদি 1 বছরের চুক্তিতে নিয়োগপ্রাপ্ত হন, আপনারা চুক্তির মেয়াদ যদি শেষ হয়ে যায়, তাহলে এই চুক্তির মেয়াদটা নিয়োগটা নবায়ন করে ফেলতে হবে আপনারও এবং আপনার সেবিকারও। নিয়োগ নবায়নের জন্য কী করতে হবে? নিয়োগ নবায়ন আবেদন করবেন। যখন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে তাহলে আপনারা নিয়োগ নবায়ন আবেদনটা করে দেবেন। আবেদন করার ক্ষেত্রে এই
নিয়োগ নবায়ন আবেদনটা যে এখানে পাবেন, এটা শিক্ষা সেবিকার নিয়োগ নবায়ন আবেদন, আপনাদের সব কিছুই দেওয়া আছে। সুপারভাইজারের নিয়োগ নবায়ন আবেদন এখানে আছে। এই নিয়োগ নবায়ন আবেদন অনুযায়ী আপনারা নিয়োগ নবায়ন করবেন। কীভাবে? সুপারভাইজার হিসেবে নিয়োগ নবায়নের সব কিছুতে স্বাক্ষরকারী হবেন ডিএম স্যার। উল্লেখ্য, কার্যকর হওয়ার আগেই স্বাক্ষর নিয়ে নেবেন। যেদিন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তার আগেই স্বাক্ষর নিয়ে নেবেন। এখানে লেখা থাকে যে পরবর্তী, ধরেন আজকে আমার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আজকে 7 তারিখ, আমি ফেব্রুয়ারির 25 বা ফেব্রুয়ারির আগ মধ্যে যে কোনো একদিন ডিএম স্যারকে যেদিনই পাবো ফেব্রুয়ারি মাসে, তখনই আমি স্বাক্ষরটা নিয়ে নেবো, যাতে মার্চ মাসের 8 তারিখ থেকে এখানে লেখা থাকবে 8/3/2024 হতে কার্যকর হবে। অর্থাৎ আমার মনে রাখতে হবে আমার কবে নিয়োগ শেষ হয়ে যাচ্ছে। উল্লেখ্য, 30 বছরের উপরে যেসব সেবিকা আছে তাদের ব্যক্তিগত তথ্য অর্থাৎ ব্যক্তিগত বইও যে ফাইল আছে সেটাও শিক্ষা অফিসের অনুমোদন লাগবে। এই জিনিসগুলো দেখবো, জামানত রসিদ আছে কিনা, আপনার কর্মী তথ্য বই আছে কিনা, কর্মী তথ্য বইয়ে সকল জায়গায় পূরণ করা আছে কিনা, কর্মী তথ্য বই জামানতের তথ্য দেওয়া আছে কিনা, ঠিকঠাকভাবে ছুটি নেন কিনা, এই বিষয়গুলো দেখা হবে। সাথে আর কি দেখবো, ব্রাঞ্চ বলতে আপনি ঠিকভাবে কার্য বিবরণী লেখেন কিনা। কার্য বিবরণী কীভাবে লিখতে হয়? শিক্ষাক্ষেত্র ভিত্তিক যে কার্যাবলী, সেই কার্যাবলীর 2টা ঘর। একটা ঘরে লিখবেন পর্যবেক্ষণ, অর্থাৎ ওখানে কেন্দ্রকে দেখতে গিয়ে আপনি কী কী সমস্যা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পর্যবেক্ষণ। আর সেখান থেকে উত্তরণের জন্য কী কী পরামর্শ, কীভাবে উত্তরণ করা যায়, সেগুলো থাকবে ডানের ঘরে। 2টা ছক, একটা পর্যবেক্ষণ আর একটা করণীয়। দ্যাট মিনস পর্যবেক্ষণ মিনস সমস্যা, আর একটা হচ্ছে সমাধান। ধরেন একটা সমস্যা পেলেন, ইউ আকৃতিতে বসে না। একটা সমস্যা পেলেন, পাঠদানের সময় শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় থাকে না। একটা সমস্যা পেলেন যে শিক্ষার্থীর আঞ্চলিকতা আছে, শিক্ষকের আঞ্চলিকতা আছে, শিক্ষা সেবিকার আঞ্চলিকতা আছে, শিক্ষা সেবিকা স্পষ্টভাবে বুঝাতে পারেন না, জটিলভাবে বুঝান, শিক্ষণের জুটিতে কাজ, দলগত কাজ দিতে অভ্যস্ত নন, সকলকে একই সাথে পাঠ দেওয়া, পাঠ নেওয়া বা লিখতে দেয় অভিজ্ঞ নন, শিক্ষাকেন্দ্রটি খুব আওয়াজ বা কোলাহলপূর্ণ, এরকম বিষয়গুলো সমস্যা। কীভাবে সমাধান করা যায়? সঠিকভাবে বসাবেন, তারপরে হচ্ছে পাঠদান করার সময় বোর্ড ব্যবহার করবেন, টিচিং এইড ব্যবহার করবেন, তারপরে শিক্ষার্থীদের দিকে তাকিয়ে কথা বলবেন, শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করবেন, সবসময় অ্যাকশন ভার্বে কথা বলবেন, অর্থাৎ সক্রিয় শব্দে কথা বলবেন, শিক্ষার্থীদেরকে নেতিবাচক শব্দে কথা বলবেন না। এই জাতীয় বিষয় হাজিরা খাতায় যা লিখে দেবেন, সেই জিনিসটাই কার্যবিবরণীতে এসে লিখবেন। মনে রাখবেন যে একটা হচ্ছে সমস্যা, একটা সমাধান। আপনার ওই তারিখ দেখে সেবিকাও কিন্তু তার মাসিক রিপোর্ট পূরণ করবে। আমি সবগুলো মিলিয়ে দেখবো, ক্রস চেক করে দেখবো, বা শিক্ষা অফিসার দেখবেন হাজিরা খাতার সাথে সেবিকার মাসিক রিপোর্ট মিলছে কিনা, সেবিকার মাসিক রিপোর্টের সাথে সুপারভাইজারের মাসিক রিপোর্ট মিলছে কিনা, সুপারভাইজারের কার্য বিবরণীর সাথে সেবিকার মাসিক রিপোর্টের কার্য বিবরণী এবং সুপারভাইজারের মুভমেন্ট মিলছে কিনা। শিক্ষাকেন্দ্রের বহির্ভূত যে কার্যাবলী, সেখানেও আপনারা লক্ষ্য রাখবেন 3টা ঘর: প্রাথমিক বিদ্যালয়, গণ্যমান্য ব্যক্তি বা কমিটির সদস্য, আরেকটা হচ্ছে অভিভাবক। অভিভাবক বলতে যে অভিভাবকদের অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবক হতে পারে, বা এমনি অভিভাবকদের সাথে সাক্ষাৎ করা, কৃতি শিক্ষার্থীর অভিভাবকের সাথে সাক্ষাৎ করা, তাদের সাথে যেতে পারেন। আপনাদের লক্ষ্য রাখতে হবে কৃতি শিক্ষার্থী বা অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবকদের সাথে সাক্ষাৎ করা। বিকালে যে কেন্দ্রগুলোতে যাবেন সেই কেন্দ্রগুলো না, অন্য কেন্দ্রের আশপাশের অভিভাবকের সাথে আজকে দেখা করে আসলেন, গণ্যমান্য ব্যক্তির সাথে দেখা করে আসলেন, যাতে ওই কেন্দ্র সুবিধা হয়। প্রাথমিক বিদ্যালয় থেকে কিছু শিক্ষার্থী আছে তাদের সাথে দেখা করে আসলেন, শিক্ষকদের সাথে। উল্লেখ্য, প্রত্যেক দিনই সকল প্রাথমিক বিদ্যালয়ে যেতে হবে এমন কোনো কথা নয়, বা প্রত্যেক দিনই প্রাথমিক বিদ্যালয়ে যেতে হবে এমনটা কথা নয়। গণ্যমান্য ব্যক্তি এবং অভিভাবক কমিটির সদস্য, তাদের সাথে দেখা করতে হতে পারে। কারণ আপনার মাসিক রিপোর্ট পাঠানো আছে, নতুন সার্কুলার পড়া আছে এবং সার্কুলারগুলো প্রিন্ট করা, কাজ করা, এই কাজগুলো আছে। উল্লেখ্য, আপনি আশাতে যে সকল কাজই করেন প্রিন্ট করার সময় সব কিছুই আপনার কার্যবিবরণীতে লিখবেন। আপনার সেবিকা সভা আয়োজনের জন্য রেজুলেশন লেখা, শিক্ষা অফিসার স্যারের সাথে যোগাযোগ বজায় রাখা, এই জন্য কম্পিউটারে বসা, রিপোর্ট লেখা, এই কাজগুলো আপনার শিক্ষাকেন্দ্র বহির্ভূত কাজ। যে কাজগুলো আপনি যখন করবেন, আপনার ওই যে শিক্ষাকেন্দ্র বহির্ভূত কার্যাবলীর রেজিস্টার সেখানে করবেন, সকল রেজিস্টারগুলোতে লিখে কেন্দ্র পরিদর্শনের পরে এসে লিখে আপনি সেখানে ম্যানেজারের স্বাক্ষর নিয়ে নেবেন, রেখে দেবেন। আপনি যদি দৈনন্দিন কাজ বলি, সাধারণত সকাল 8টার আগে একবার এসে বুকপেট করবেন, অর্থাৎ মুভমেন্ট রেজিস্টারে স্বাক্ষর করে আপনি বেরিয়ে যাবেন। গণ্যমান্য মানুষের সাথে কথা বলবেন, অথবা আপনি কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করলেন, তাদের সাথে কথা বললেন, অভিভাবক সভা আয়োজন করলেন, তারপরে কয়েকটা অভিভাবকের কাছে গেলেন, কেন আসছে না, আসার জন্য উদ্বুদ্ধ করলেন, সেবিকার সাথে কথা বললেন, ওই ব্রাঞ্চে, ওই কেন্দ্রে চলে আসলেন। দুপুরবেলা এসে এই কথাগুলো লিখলেন, লিখে মুভমেন্ট ক্লোজ করে চলে গেলেন। বাসা থেকে আসলেন, আসার পরে খেয়ে দিয়ে আসলেন 2টার দিকে, আবার 2টার আগে মুভমেন্ট করে আপনি ওখান থেকে চলে গেলেন কেন্দ্রে। 2টা বা 3টা কেন্দ্র দেখলেন মোটরসাইকেল বা সাইকেল নিয়ে। এরপরে হচ্ছে আপনি
কেন্দ্রগুলো দেখে কেন্দ্রগুলোতে সেম সিস্টেমে হাজিরা খাতায় লিখবেন। সেবিকাদের ভুলগুলো দেখলেন, দেখার পরে ওটার ছবি তুলে নিলেন বা খাতায় লিখে নিলেন, নোট করে নিলেন, এসে আপনি আবার রেজিস্টারে লিখলেন। রিপোর্ট করার ক্ষেত্রে কাজে দেবে। পরবর্তীতে আপনি ওটাতে উপনীত করার জন্য চেষ্টা করবেন। মনে রাখবেন যে আপনি আপনার সেবিকাদেরকে 3টা গ্রেডে বিভক্ত করার চেষ্টা করুন, ABC। যারা সি, আগ্রহ এবং মেধা, এই দুটার মধ্যে কোনোটাই নেই, আগ্রহ নেই, মেধা নেই, তাদেরকে আমরা বলছি সি। আর যার আগ্রহ এবং মেধার যে কোনো একটা আছে, হয় আগ্রহ আছে মেধা নেই, মেধা আছে আগ্রহ নেই, তারা হচ্ছে বি ক্যাটাগরির। আর যারা হচ্ছে আগ্রহ মেধা কোনোটাই নেই, দুইটাই আছে, তারা হচ্ছে এই ক্যাটাগরি। আপনার লক্ষ্য রাখতে হবে বি এবং সি ক্যাটাগরির যারা সিকে বিতে নিয়ে আসা, বিকে এতে নিয়ে যাওয়া, আর এতে যারা আছে তাদেরকে এতে রাখা। শিক্ষা সেবিকাকেও আপনি বলে দেবেন শিক্ষার্থীদেরকে 3টা ভাগে ভাগ করবে, যাতে সি গ্রেডের শিক্ষার্থীরা বিতে আসতে পারে, বি গ্রেডের শিক্ষার্থীরা এতে আসতে পারে। এটা কিন্তু নিজেরা ইন্টারনালি করতে হবে। আপনি সেবিকাদেরকে কীভাবে গ্রেডিং দিলেন এটা আপনি জানবেন, সেবিকা জানবে না। সেবিকা কীভাবে শিক্ষার্থীদেরকে গ্রেডিং করবে, সেবিকা জানবে, শিক্ষার্থীরা জানবে না। উল্লেখ্য, একটা শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদেরকে বসানোর ক্ষেত্রে লক্ষ্য রাখবেন সেবিকার ডান পাশে যেন শিশু শ্রেণীর শিক্ষার্থী থাকে, বাম পাশে 1, এবং দূরে যাতে 3য় শ্রেণীর শিক্ষার্থীরা থাকে। অবশ্যই এমনভাবে বসাবেন যাতে মাঝখান দিয়ে হাঁটা চলাচল করা যায় এবং সামনে স্ট্যান্ড সহ বোর্ডটা ম্যাডাম যখন পড়াবে দৃশ্যমান হয়। আর ম্যাডাম চার্ট আশপাশে ঝুলিয়ে রাখতে পারে, কিন্তু পড়ানোর সময় অবশ্যই সামনে, যেখান থেকে সকলের দৃশ্যমান হয়, অর্থাৎ আমাদের স্ট্যান্ডে ঝুলিয়ে যেন ম্যাডাম চার্ট পড়াতে পারে। ম্যাডামের গণিতের দক্ষতা একটু যাচাই করবেন, ভাষা দক্ষতা যাচাই করবেন, ইংরেজির দক্ষতা একটু যাচাই করবেন। পাঠ টিকা, অর্থাৎ আপনি যে প্রত্যেক দিন ম্যাডাম পড়াচ্ছে, আমাদের মাসিক রিপোর্টে যে পাঠদান অগ্রগতির প্রতিবেদন লেখার জায়গা আছে, আমরা কিন্তু মাসিক প্রতিবেদনটা সেবিকাদের কাছ থেকে নিই হাজিরা খাতার তথ্য থেকেই, কিন্তু হাজিরা খাতার তো পাঠদান অগ্রগতির প্রতিবেদন তথ্য নাই, তাহলে আমরা কী করবো? এই জন্য আমরা সেবিকা সবাই যে খাতা কলম দিই, এই খাতা কলমে প্রত্যেক দিন তারিখ দিয়ে পাঠদান অগ্রগতির প্রতিবেদনের মতো একটা ছক করে ফেলে ওই জায়গায় কী কী পড়িয়েছে সংক্ষেপে লিখে পৃষ্ঠা নাম্বারটা ব্র্যাকেটে লিখব। বিষয়টা লিখতে হবে, বিষয়টার শিরোনাম লিখতে হবে, লিখে তারপরে ওই জিনিসটা পৃষ্ঠা নাম্বার দিতে হবে। এবং শিক্ষা সুপারভাইজার যখন 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ পরে ওই শিক্ষা কেন্দ্রে যাবে, তাহলে যাওয়ার পরে সেবিকার ওই খাতা দেখে বুঝতে পারবে যে সেবিকা অমুক দিন এই বিষয়গুলো পড়িয়েছেন। শুধু পৃষ্ঠা নাম্বার না, বিষয়টা লিখবে ব্র্যাকেটে পৃষ্ঠা নাম্বার ছোটো ছোটো করে। তাহলে দেখার পরে শিক্ষা সুপারভাইজার দেখে সিন করবেন। অবশ্যই শিক্ষা সেবিকা হাজিরা খাতায় নাম লেখার ক্ষেত্রে শিশু থেকে 2য় শ্রেণীর জন্য প্রথমে দ্বিতীয়, তারপরে প্রথম, তারপরে শিশু। 2য় শ্রেণীর জন্য প্রথমে 2য় শ্রেণীর ছেলেদের নাম, তারপরে মেয়েদের। প্রথম শ্রেণীর জন্য প্রথমে প্রথম শ্রেণীর ছেলেদের নাম, তারপরে মেয়েদের, তারপর শিশু শ্রেণীর ছেলেদের নাম, তারপরে মেয়েদের। আশা সদস্যদের সন্তান যে কয়জন পড়ে সে কয়জনে টিক চিহ্ন দেবেন, মোটটা কেটে দেবেন। উপরে তারিখ, তারপরে হচ্ছে বার, যেদিন যেটা ক্লাস হচ্ছে, ছুটির দিনে ছুটি লিখে রাখবেন। সেবিকা সবার দিন ছুটি থাকবে, সবাই লিখে রাখবেন। অভিভাবক সভা 3 মাস পরে একদিন হয়, অতএব শিক্ষা সুপারভাইজারগণ প্রত্যেক মাসে 5টা কেন্দ্রে অভিভাবক সভা রাখবেন, আপনি নিজে যাবেন। আর এখন থেকে অভিভাবক সভাগুলোতে LO, ABM, BM, LO অবশ্যই থাকার চেষ্টা করবেন। সার্কুলার 6/24 এটা বেরিয়েছে 28 তারিখ কি 29 ফেব্রুয়ারি। আপনারা অবশ্যই এই সার্কুলারগুলো নিয়ে যাবেন। এখন থেকে সেবিকার বেতন 1040 টাকা ভাঙতে হবে না, 35 টাকা, 1040 টাকা, 15 টাকা দিতে হবে। এই আয়োজনগুলো করবেন। আর এই কাজগুলো করে চলে আসলেন ব্রাঞ্চে এসে লিখে চলে গেলেন। এটা হলো একদিনের কাজ। অবশ্যই আপনি যদি শিক্ষাক্ষেত্র এবং শিক্ষাকেন্দ্র বহির্ভূত কার্যাবলীর বাইরেও ক্রেডিটের কার্যাবলী করেন, আপনার আগ্রহ থাকলে, সময় থাকলে করতে পারেন। করলে অবশ্যই আপনি কার্যবিবরণীটা লিখবেন, ওইটাতে ব্রাঞ্চ ম্যানেজারের স্বাক্ষর নিয়ে চলে যান বাসায়। পরের দিনটা আবার আসবেন এবং আপনার কোয়ালিটি বা গুণগত মান উন্নয়নের জন্য অবশ্যই বইপত্র, পত্রিকা, সার্কুলার পড়ার অভ্যাস রাখবেন। সার্কুলারগুলো প্রিন্ট দেবেন, যে সার্কুলারগুলো আসে প্রিন্ট দিয়ে পড়বেন। উল্লেখ্য, আমাদের শিক্ষা সুপারভাইজারদের নিয়ে একটা শিক্ষা অফিসারের ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আছে, সেটাতে সংযুক্ত থাকবেন, প্রশ্ন করবেন, বিভিন্ন সময় নতুন সার্কুলার আসলে দেখবেন। অবশ্যই ওটাতে যুক্ত না থাকতে পারলেও ব্রাঞ্চের মেইলে অন্ততপক্ষে শিক্ষা অফিসার যে সমস্ত মেইলগুলো দেন সেগুলো বোঝার চেষ্টা করবেন, কীভাবে রিপোর্ট করতে হয় এ সংক্রান্ত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। উল্লেখ্য, শিক্ষা সেবিকাদেরকে নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে আমাদের এই নির্দেশনাগুলো ডান দিকে শিশু, বামে 1, পেছনে 2 বসানো, এক শিশু শ্রেণীর শিক্ষার্থীদেরকে পড়তে দেওয়া, কাউকে পড়া নেওয়া, কাউকে লিখতে দেওয়া। তারপরে 3য়, 4র্থ, 5ম শ্রেণীর ক্ষেত্রে আবার আগে 3য় শ্রেণীর শিক্ষার্থীদের নাম লেখা, তারপরে 4র্থ, তারপরে 5ম। কিন্তু শিশু থেকে 2য় শ্রেণীর জায়গায় আগে 2, পরে 1, সবশেষে শিশু।
ছেলেদের গুচ্ছ, মেয়েদের গুচ্ছ, আগে ছেলেদের, তারপর মেয়েদের, তারপর ছেলেদের, তারপর মেয়েদের, এভাবে সিরিয়াল করে রাখবেন। হাজিরাটা হবে, সব কিছু যোগফল টেনে রাখবেন। উল্লেখ্য, আপনারা আদায়ের তথ্য সঠিকভাবে দেখবেন। হাজিরা খাতায় প্রত্যেক মাসের হাজিরা খাতায় 2 মাসের আদায়ের তথ্য থাকে, একটা চলতি মাস, একটা গত মাস। চলতি মাসে অমুক শিক্ষার্থী যদি টাকা দিয়ে থাকে তাহলে আদায়ের তথ্যে তার 30 বা 50 টাকা লেখা থাকবে। গত মাসের তেমনি, যেমন চলতি মাস মার্চ, ধরেন ইউসুফের নাম আছে, ইউসুফ যদি মার্চ মাসের টাকা দেয়, মার্চ মাসের চলতি মাসের আদায়ের ঘরে থাকবে। আর গত মাসের যেটা 2টা ঘর, যে বকেয়া সহ মোট আদায়, বকেয়া সহ মোট আদায় বলতে শুধুমাত্র বকেয়া না, বকেয়া সহ মোট আদায় বলতে ইউসুফ যদি আগের মাসের টাকাটা দিয়ে থাকে তাহলেই ওখানে থাকবে। সে আগের মাসের টাকাটা, অর্থাৎ ফেব্রুয়ারির টাকাটা ফেব্রুয়ারিতে দিলে ওই ঘরে থাকবে। ফেব্রুয়ারির টাকাটা যদি মার্চে এসে যায়, অর্থাৎ ফেব্রুয়ারির বেতন যদি মার্চ মাসে দেয়, তাও ইউসুফের গত মাসের আদায়ের ঘরে লিখে দেবেন। এই আদায়ের মোটগুলো অবশ্যই যোগ টেনে আপনাদের সেবিকাদের মাসিক রিপোর্টে দিবেন এবং মাসিক রিপোর্ট অনুযায়ী সুপারভাইজার মাসিক উল্লেখ্য, সেবিকাদের অভিভাবক সভা আয়োজনের দিন সময়টা হাজিরা খাতায় লেখার জায়গা নেই। আপনারা হাজিরা খাতায় সময়টা লেখার একটা পাশে লিখে দেবেন, কিন্তু তারিখ এবার পুরো তারিখ লেখার দরকার নেই। হাজিরা খাতাতে যেহেতু একটা মাসের হাজিরা খাতা, শুধু তারিখটা ঘরে লিখে দিলে না আর কি। আর নোট ব্যবহার করবেন, কখনো কোনো প্রশ্ন মাথায় আসলে অবশ্যই টুকে রাখবেন লিখিতভাবে, ছোট্ট করে টুকরো করে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে শিক্ষা অফিসারকে জানায় রাখবেন, উনি ফ্রি হলে জানাবে। খুব বিপদে পড়লে অবশ্যই ফোন দেবেন। আর কাজ বা কোনো সিদ্ধান্ত নিতে গেলে, সাইকেল ঋণ বলেন, কোনো সিদ্ধান্ত নিতে গেলে সার্কুলার অনুযায়ী সেগুলো ফলো করবেন। এবং ত্রৈমাসিক প্রশিক্ষণ আয়োজন, সেবিকা সভা আয়োজনের ক্ষেত্রে অবশ্যই সার্কুলার অনুসরণ করুন। আশা করছি আপনাদের সকল ক্ষেত্রে সার্বিক কল্যাণ হবে। রমজান মাস আসছে, আপনারা অল্প সময়ে ক্লাস শেষ করার চেষ্টা করবেন। কখনোই কেন্দ্রগুলো একই সময়ে শুরু হয়ে শেষ এরকম করবেন না। 15টা কেন্দ্র কমপক্ষে যাতে 1.5 ঘন্টা কম বেশি হয়, অর্থাৎ একটা যদি 2টায় শুরু হয়, 5টা কেন্দ্র 2টায় শুরু হলে 5টা কেন্দ্র 2:30টায় শুরু হবে, 5টা কেন্দ্র 3টায় শুরু হবে, যাতে করে 2টায় শুরু হওয়া কেন্দ্রটা 4টায় শেষ হয়, আর 3টায় কেন্দ্র হওয়া শুরুটা 5টায় শেষ হয়। কারণ আপনার যাতায়াতের একটা সময় আছে, তারপরে দেখার একটা সময় আছে। অবশ্যই রমজানের পরে কেন্দ্রগুলোকে সকালে কিছু রাখতে হবে, বিকালে কিছু রাখতে হবে। শিক্ষা অফিসার সংক্রান্ত, শিক্ষা অফিসার আসলে অবশ্যই এই চেক লিস্টটা প্রিন্ট দিয়ে রাখবেন, কারণ উনি এই সবগুলো চেক করবে, চেক করে এগুলোতে হ্যাঁ না দিবে এবং এটাতে কী কী আছে আপনি দেখবেন আপনার কাছে আছে কিনা, এগুলো পূরণ করা আছে কিনা। শিক্ষা অফিসার আসলে, শিক্ষা অফিসার যেহেতু খাবে, তার খাদ্য খাতার একটা ফরম্যাট আছে, সেই খাদ্য খাতার ফরম্যাটটা প্রিন্ট দিয়ে রাখবেন, কারণ উনি আসলে এই খাদ্য খাতার ফরম্যাটে স্বাক্ষর করবেন। এটা সার্কুলার 29/23 সম্মত। এগুলো রেডি রাখলে কাজটা সুবিধা হয়, অন্যদিকে মনোযোগ দিতে পারে। আপনারা এগুলো রেডি রাখলে, না রাখলে প্রথমে মনোযোগটা খারাপ হয়ে যায়। কর্মসূচি নীতিমালাটা পড়বেন, এখানে খুব সুন্দরভাবে সব কিছু লেখা আছে। হ্যাঁ, তারপরে সাইকেল চালানো জানানো সব কিছু লেখা আছে। ক্রয়ের নীতিমালা, বাস্তবায়ন সংক্রান্ত ফরম্যাট, তারপরে আপনাদের যে বিনিয়োগের আবেদন সব কিছু আছে। বর্তমানে সার্কুলার অনুসরণ করা আচ্ছা, আপনাদের যে মালামালগুলো কীভাবে ক্রয় করতে হয় এই সমস্ত খুব ঝামেলায় করছেন। আপনারা সবসময় মালামাল যখন কিনতে যাবেন, তখন মালামাল কিনতে গেলে লক্ষ্য রাখবেন যে নীতিমালা আছে সেই নীতিমালা যাতে অনুসরণ করা যায়। আর 6111 সার্কুলারের সব চুক্তিতে দলাবাসের কথা সব কিছু আছে, আপনারা সেটা দেখে নেবেন। আপাতত আমরা এই লিফলেটটা দেখছি, লিফলেটটা ভালোভাবে পড়বেন, সময় দিবেন, ফাঁকে দিলে ফাঁকে পড়বেন আর কি। আর সিস্টেম করে বা কৌশলী না হলেও কিন্তু খুব বেশি দূর আগানো সম্ভব না। চেষ্টা করবেন ভালো কিছু করার। আল্লাহ আপনাদের সহায়তা।